5 বার ফিফার বর্ষসেরা রেফারি হয়েছেন পিয়ার লুইজি কলিনা, যাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেফারি এবং বর্তমানে যিনি ফিফার সকল রেফারিদের বস। তিনি আর্জেন্টিনা এবং মিশর ম্যাচের দুইটা ইনসিডেন্ট, যে দুইটা ইনসিডেন্ট নিয়ে বিতর্ক হয়েছে সেই দুইটা ইনসিডেন্টের ব্যাখ্যা দিয়েছেন এবং সেটা ফিফার নিয়ম অনুযায়ী হয়েছে ব্যাপারটা তিনি বলেছেন। ঠিক যেমনটা অনফিল্ডের পর্দায় আমরা গতকাল আপনাদেরকে ঠিক যেই ইন্টারপ্রিটেশন দিয়েছিলাম, পিয়ার লুইজি কলিনা যিনি ফিফার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রেফারি, তিনিও কিন্তু সেই ইন্টারপ্রিটেশনটাই দিয়েছেন। তবে এখানে আরেকটা বিষয় অস্বীকার করলেও চলবে না যে ভিএআর কিংবা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তার মধ্যে কিন্তু ইনকনসিস্টেন্সিও আছে। ইনকনসিস্টেন্সিও আমরা অলমোস্ট অনেক ম্যাচেই দেখতে পেয়েছি। আর্জেন্টিনার এই ম্যাচটাতেও ম্যাকালিস্টারের একটা ঘটনা, যেখানে আসলে জার্সি টেনে ধরার বিষয়টা, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হচ্ছে, এটাও কিন্তু একটা ভিএআর এর ইনকনসিস্টেন্সি, যে এখানে আসলে ভিএআর কল করা হয় নাই। ডেফিনেটলি ওই জায়গাটাতে মূল রেফারির অ্যাটেনশনটা বলের দিকে, সো তিনি এটা দেখবেন না, স্বাভাবিক, বাট ভিআর হয়তো বা কল করতে পারতো, সেই ব্যাপারে পরে আসছি। তার আগে পিয়ার লুইজি কলিনা যে দুইটা ব্যাপারের ব্যাখ্যা দিয়েছেন, সালার ফাউলটা এবং সেই সঙ্গে যে গোলটা বাতিল হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে একটু পিয়ার লুইজি কলিনাকে নিয়ে কথা বলি। দেখেন, আমরা তো সত্যি কথা বলতে ক্লেবারসন, এডমিলসন কিংবা ডেনিলসনের আমলের ব্রাজিলের খেলা দেখে অভ্যস্ত। রোনাল্ডো, রিভালদো, ওই সময়টার খেলা, যে সময়টা ব্রাজিল ওয়াজ ব্রাজিল, মানে রোনালদিনহো, মানে ওই সময়টা যারা আসলে জন্মান নাই বা মিস করেছেন তারা যোগবনিতটা আসলে দেখতে পারেন নাই। সো 2002 বিশ্বকাপে ব্রাজিল যখন আসলে ফাইনাল খেলবে জার্মানির সঙ্গে, তখন এরকম পাথর চোখের রেফারি প্রথম আলোতে আসলো, খুব কড়া রেফারি। আমাদের একটা অনেক বড় টেনশনের জায়গা সে সময় ছিল সত্যি কথা বলতে। সো তখন থেকে পিয়ার লুইজি কলিনাকে ফলো করা, এবং ডেফিনেটলি হি ওয়াজ সামথিং এলস, মানে তার মতো রেফারি আসলে পৃথিবীর ইতিহাসে দেখা যায় না, যে কারণে তিনি এখন রেফারিদের বস। সালার ফাউলের ইনসিডেন্টটা নিয়ে অনফিল্ডে আমরা যে ব্যাখ্যাটা দিয়েছিলাম, তিনিও সেটাই দিয়েছেন, যে প্রথমত সালা বলের কন্ট্রোলটাকে লুজ করেছিলেন এবং এই জায়গাটা আলভারেজ কিন্তু আগে বলে টাচ করেছেন। সো ডিফেন্ডার যখন আগে বলে টাচটা করে ফেলেছেন, ওই পার্টিকুলার সময়টাতে হি ওয়াজ নট ইন দ্য কন্ট্রোল অফ দ্য বল, মোহাম্মদ সালার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে বা আমরা অনফিল্ডের তরফ থেকে যে ব্যাখ্যাটা দিয়েছিলাম। এরপরে তার পা বেঁধে যখন পড়ে গেছেন, এইটাকে আসলে ফাউল হিসাবে গণ্য করা হয় না, বা এটা আসলে ওই জায়গাটা ফাউল না, কারণ আলভারেজ আগে বলটাকে টাচ পেয়েছেন এবং ওই জায়গাটাতে মোহাম্মদ সালাহ আসলে বলের কন্ট্রোলে ছিলেন না, এটা পেনাল্টির ফাউল হয় না। যেমনটা হ্যারি কেইনের ক্ষেত্রে এর আগে আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে ঘটেছিল, হ্যারি কেইন আগে থেকে নিচু হয়ে গিয়েছিলেন বা কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন, সেটা যেমন একটা ব্যাপার। দ্বিতীয় ইনসিডেন্ট যেটা, সেটা আমি এই ইনসিডেন্টটা ফিফার লতে থাকলেও দ্বিতীয় ইনসিডেন্টটার ব্যাপারে আসলে আমার একটা সিম্প্যাথির জায়গা আছে। এটা আমি আগেও বলেছি যে আমার কাছে মনে হয় জাস্টিস দেয় না, যে একটা ঘটনা ঘটে যাওয়ার 30-40 সেকেন্ড পরে গোল হলো, তারপরে সেই গোলটা বাতিল হয়ে গেল। তবে এটা তো নিয়মে আছে। পিয়ার লুইজি কলিনাও সেটা বলেছেন যে এক্ষেত্রে আসলে সময় ব্যাপার না, এক্ষেত্রে আসলে স্বচ্ছতাটা ব্যাপার এবং ফাউল হয়েছে কি হয়নি সেটা আসলে ব্যাপার। যেমনটা ওই আগে একটা ফাউল হয়েছে, সেটার পরে 30 সেকেন্ড পরে গোল হয়েছে, গোলটা বাতিল হয়েছে। দেখেন 2020 কোপা আমেরিকার সময় আর্জেন্টিনার সেম একটা গোল, মেসি একটা গোল দিয়েছিলেন, এরকম একটা গোল বাতিল হয়েছিল তার আগে একটা ফাউলের জন্য। তার আগে আর্জেন্টিনা একটা ফাউল করেছিল, যে কারণে 20 কোপা আমেরিকায় এরকম একটা ফাউল বাতিল হয়েছিল। খুব রিসেন্ট টাইমসে চেলসির ম্যাচে এরকম একটা ঘটনা ঘটেছে, যেটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি। উজবেকিস্তান পর্তুগাল ম্যাচেও তেমনটা ঘটেছে, এরকম 30-40 সেকেন্ড পরে একটা গোল হয়েছে, সেই গোলটা বাতিল হয়েছে। এটাও কিন্তু পিয়ার লুইজি কলিনা ব্যাখ্যা দিয়েছেন, এবং যেটা আমরা অনফিল্ডের পর্দায় ব্যাখ্যা দিয়েছিলাম, সেই ব্যাখ্যাটাই আসলে পিয়ার লুইজি কলিনা দিয়েছেন, যে এক্ষেত্রে সময়টা ব্যাপার না, ইনসিডেন্টটা ব্যাপার। এবং এইটার আরেকটু বিস্তারিত যদি বলি, তাহলে গত রাতে যমুনা টেলিভিশনের অনুষ্ঠানে একজন ফিফা রেফারি এসেছিলেন আমাদের যমুনা টেলিভিশনের শোতে। তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে, এক্ষেত্রে ফিফা আসলে যে বিষয়টা নির্ধারণ করে বা চিন্তা করে সেটা হচ্ছে, বা ভিআর যেটা করে, ভিআর তো সবসময় দেখতে থাকে, একদম সবগুলো ক্যামেরা দিয়ে তারা দেখতে থাকে। এবং এক্ষেত্রে যেটা হয় যে ওই সময় যদি আলটিমেটলি অ্যাটাকটা আর্জেন্টিনা পেত, তখন কিন্তু এটা ফেজ 2তে চলে যেত, তখন এই ফাউলটা আর কাউন্ট হতো না। এটা যদি গোল না হতো, মানে এটা যদি ওই সিকোয়েন্সটা মিশর ক্যারি না করে যেত, তাইলে পরে এই ফাউলটা কাউন্ট হতো না। এটা মিশর ক্যারি করেছে কারণ ওটা ফেজ 1এই আছে, ওটার ফেজ 2তে যায় নাই। ফেজ 2তে যেত, যদি সেটা আর্জেন্টিনা বল ক্যারি করতো, তখন সেটার ফাউল বলে কাউন্ট হতো না, যেহেতু ফেজ 1এই ফিনিশিং হয়ে গোলটা হয়ে গেছে। সো অ্যাকর্ডিং টু ফিফা ল ব্যাপারটা সেরকমভাবে হয়েছে, এবং এটা যেই ফিফা রেফারি এসেছিলেন আমাদের যমুনা টেলিভিশনে, তিনিও সে ব্যাখ্যা দিয়েছেন, পিয়ার লুইজি কলিনাকে সেম ব্যাখ্যা দিয়েছেন। তবে এই যে ভিআর এর কথাটা আমরা বলছি, ভিআর এর ইনকনসিস্টেন্সির জায়গাটাও কিন্তু আছে। ম্যাকালিস্টারের যে ঘটনাটা আপনি যদি চিন্তা করে দেখেন, যে পেনাল্টি এরিয়ার
বাইরে থেকে জার্সি টানা শুরু করেছিলেন এবং তিনি জার্সিটা টানছিলেন কেন, আসলে একটা রিবাউন্ড আসলে যাতে ওই প্লেয়ারটা ইনভলভ হতে না পারে। এখন এইখানে ব্যাপারটা হচ্ছে ওই প্লেয়ারটা আসলে রিবাউন্ড আসলে ইনভলভ হতে পারতো কি পারতো না সেটা তো আমিও বলতে পারবো না এই জায়গা থেকে, আপনিও বলতে পারবেন না। এটা কে বলতে পারবে? এটা আসলে যাচাই বাছাই করে রেফারিরা বলতে পারবে। এখন মূল রেফারির কথা আমরা ধরে নিলাম যে মূল রেফারি বলের দিকে অ্যাটেনশন, ভিআর যদি ওই জায়গাটায় ইন্টারফেয়ার করেছিল যখন, এই জায়গাটায়ও কনসিস্টেন্সি মেনটেন করার জন্য ভিআর এর ইন্টারফেয়ার করা উচিত ছিল। এই জায়গাটাই ভিআর ইন্টারফেয়ারটা যে করে নাই এটাই কিন্তু প্রশ্নের জায়গা। এটার কোনো ব্যাখ্যা বা এটার কোনো ইন্টারপ্রিটেশন পিয়ার লুইজি কলিনা দেন নাই, বা আমি খুব এক্সপেক্ট করছিলাম যে এটার একটা ইন্টারপ্রিটেশন দেবেন, তখন হয়তো বা এই জিনিসটা বোঝা যাবে। বা এটা আসলে সবার খুব বেশি নজরেও প্রথম পর্যায়ে আসে নাই, এটা পরবর্তী পর্যায়ে এসেছে। সো মাঠে যাই ঘটে সেটা ফিফার নিয়ম অনুযায়ী ঘটে, এটাও যেমন সত্য কথা, ঠিক তেমনিভাবে ভিএআর এর ইনকনসিস্টেন্সিটা মানে অসামঞ্জস্যতাটা এটাও প্রতি ম্যাচে অলমোস্ট কিন্তু দেখা গেছে, মানে অলমোস্ট অনেক ম্যাচে দেখা গেছে যে ভিআর সামঞ্জস্যতাটা আসলে যেটা থাকছে না। এই কারণে আমি একটা জিনিস বারবার বলি, আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম যে ক্রিকেটের যে আম্পায়ার্স কল রুল, সে আম্পায়ার্স কল রুলটা কিন্তু ছিলই এই কারণে যে প্রযুক্তির অসামঞ্জস্যতাটা কখনো কখনো দেখা যায়। সো ফ্যাক্ট এই জায়গাটাতে ডেফিনেটলি যে দুইটা নিয়ে বিতর্ক হয়েছে, এই দুইটা ফিফার নিয়ম অনুযায়ী যেরকম হয়েছে, ঠিক তেমনিভাবে একটা অসামঞ্জস্যতার জায়গাও কিন্তু যে ম্যাকঅ্যালিস্টারের পটেনশিয়াল অ্যাটাকটার মধ্যেও ছিল। আর অনেকে মলিনা থাপ্পড় মেরেছেন এরকম একটা কার্ড দেখানো হয় নাই, কি হয়েছে সেটা নিয়ে কথা বলছেন। হ্যাঁ, এখানেও অনফিল্ড রেফারির একটা ব্যাপার ছিল, মলিনা একটা থাপ্পড় মেরেছিলেন, সেটাও দেখতে পেয়েছে উইদাউট দ্য বল। এটাও যেমন চ্যালেঞ্জের জায়গা, কার্ডের চ্যালেঞ্জ। আবার মেসিকেও একটা থাপ্পড় মারা হয়েছে, এটাও কিন্তু আছে, এটাও আপনি পাবেন যে মেসিকেও থাপ্পড় মারা হয়েছে। সো এই ইনসিডেন্টগুলো যেটা হয় সেটা হচ্ছে যে রেফারি ওই সময় আসলে বলের দিকে কনসেন্ট্রেশন থাকলে রেফারি হয়তো বা ওই টাইমটা এই দিকে খেয়াল করেন। আপনি অনেক সময় দেখবেন যে আর্লিং হালান্ড এবং গ্যাব্রিয়েলের অনেক লড়াই আছে যেগুলো রেফারির অগোচরে হয়, রেফারির পেছন দিক দিয়ে হয়। রেফারি হয়তো বা সে সময় বলের দিকে অ্যাটেনশন নাই, বা রেফারি হয়তো বা ওই সময়টায় দেখছেন না বা দেখেন না। এরকম ইনসিডেন্ট ফুটবল মাঠে ঘটে, যেটা রেফারি তো আলটিমেটলি মানে রোবট না যে চারিদিকে মাথা রাখবেন। সো এই ঘটনাগুলো ঘটে এবং এইখানেই আসলে মানে প্রসঙ্গের জায়গাটা যে আসলে ফিফার লর কমপ্লিকেশন, যে ভিআর এর ইন্টারফিয়ারেন্স আসলে কোন কোন জায়গায় হয়, কোন কোন জায়গায় হয় না, বা কোন কোন জায়গায় ইনকনসিস্টেন্সির জায়গাটা আছে। ওই থাপ্পড় মারার কাহিনী যেটা বললাম, যে মলিনাও মেরেছেন আবার মেসিকেও থাপ্পড় মেরেছে, দুইটাই কিন্তু হয়েছে, দুইটার একটাও কোনোটা কার্ড দেওয়া হয়নি, আসলে দুইটার একটাতেও কোনো জায়গা হয়নি। এটা মেবি রেফারি আসলে ওই জায়গাটায় দেখেননি। তবে সামারি সেটা হচ্ছে মিশরের যে দুইটা বিতর্ক ছিল এটা ফিফার নিয়মের মধ্যেই হয়েছে, অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে, আর ইনকনসিস্টেন্সির জায়গাটাও কিন্তু উঠে এসেছে। সো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ যতদিন চলবে এই বিতর্ক আসলে চলতেই থাকবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।